আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছি। পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে আজকে কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে। আমি আশা করব যে আপনারা শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই এই ভিডিওতে আমি এই অধ্যায়ের প্রত্যেকটি বিষয়কে একেবারে ধরে ধরে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা কথা না বলে আমাদের কাজে যাচ্ছি। দেখেন, আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়, গ্যাস। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো এবং সকল বিষয়গুলো আজকে আলোচনা করব। দেখেন, আমরা গ্যাসের সংজ্ঞায়নে কি লিখে রেখেছি। গ্যাস গ্যাস হলো সাধারণ তাপমাত্রায় ও চাপে পদার্থের একটি ভৌত অবস্থা। এই অবস্থায় এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে। অর্থাৎ আমরা জানি যে পদার্থের তিনটা অবস্থা হয়। সেই অবস্থায় যেখানে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি খুব কম থাকে সেগুলাই সাধারণত গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে। তো এটাই এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে এক পদার্থের একটি ভৌত অবস্থা যেখানে আন্তঃআণবিক আকর্ষণ নেই বললেই চলে। তো আমরা পরবর্তী ব্যাপারটা একটু দেখি। দেখেন, বাষ্প সম্পর্কে আমাদের বলা আছে, বাষ্প হলো গ্যাসীয় দশায় বিদ্যমান কোনো পদার্থ যার তাপমাত্রা ওই পদার্থের সংকট তাপমাত্রার চেয়ে কম। দেখেন, সংজ্ঞাটা কিন্তু খুবই ছোট। আপনারা একেবারে এক একটু সময় খেয়াল করলে আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা জিনিস আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে যে সংকট তাপমাত্রার যে ব্যাপারটা রয়েছে সেটা আমাদের একটু বুঝতে হবে। দেখেন, সংকট তাপমাত্রাটা হচ্ছে সেই তাপমাত্রা, আমি যদি আপনাদেরকে একটু বলি, এখানে দেখেন, দেখেন এই সংকট তাপমাত্রাটা হচ্ছে সেই নির্দিষ্ট পরিমাণ তাপ সেটি আর তরলে পরিণত হয় না। দেখেন, আমরা এই ব্যাপারটাকে আরো সহজ করি একটা উদাহরণ দিয়ে। উদাহরণটা হচ্ছে, দেখেন, কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটি গ্যাস। তো এখন এই কার্বন ডাই অক্সাইডে যে একটা নির্দিষ্ট তাপের মধ্যে রেখে যদি এটাকে আপনি চাপ দেন তাহলে এটা তরলে রূপান্তরিত হবে। দেখেন, এই নির্দিষ্ট পরিমাণ তাপটা হচ্ছে তার 304.2 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তার সংকট তাপমাত্রা, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা। এর মধ্যে রেখে যদি আপনি তাকে চাপ প্রদান করেন তাহলে সেটি তরলে পরিণত হবে। কিন্তু দেখেন, আপনি যদি এখানে এই 304.2 এর উপরে নিয়ে যান, যেমন ধরেন আপনি 305.6 নিলেন, এই তাপমাত্রাটাতে আপনি যদি এই কার্বন ডাই অক্সাইডকে চাপ প্রদান করেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেটা আর তরলে রূপান্তরিত হবে না। তার মানে এই যে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রাটা, এইটার মধ্যে আমাদের বলা হয়েছে, দেখেন, যে সংকট তাপমাত্রার চেয়ে কম হবে। তার মানে এই সংকট তাপমাত্রার চেয়ে যখন কম থাকবে, অর্থাৎ 304-এর চেয়ে যখন কম থাকবে তাপমাত্রাটা, তখনই কোনো গ্যাসকে আপনি চাপ দিলে সেটা তরলে রূপান্তরিত হবে। বাট যখন এই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আপনি এতটা, এভাবে প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে একটা সংকট তাপ বিদ্যমান থাকে। তো এই সংকট তাপটার উপরে যখন আপনি চলে যাবেন, ওই তাপে গিয়ে যখন আপনি কোনো গ্যাসকে চাপ প্রদান করবেন তখন কিন্তু সেটা আর তরলে পরিণত হবে না। তার মানে এটাই হচ্ছে তার রেঞ্জ, আর এটাই হচ্ছে সংকট তাপমাত্রা। আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারে যাই।
দেখেন এসটিপি, এনটিপি, ওই ব্যাপারটা কিন্তু সংজ্ঞায়নে আসে আমাদের, খুবই কমন একটি ব্যাপার। এসটিপি হচ্ছে, সরি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার। দেখেন এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার যেটা, সেটা হচ্ছে যে একেবারে নির্দিষ্ট থাকবে, কোনো একটা বস্তুর জন্য নির্দিষ্ট যে তাপমাত্রা বা চাপটা থাকবে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার বলে থাকি, এবং এটাকে শর্টলি আমরা এসটিপি বলে থাকি। এখন দেখেন এটার জন্য যে মানটা আমরা পাই সেটা হচ্ছে যে আমরা যদি সেলসিয়াস স্কেলে নিই 0°C এবং কেলভিন স্কেলে যদি নিই তাহলে 273 কেলভিন, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, তাপ বা তাপমাত্রা। এখন আমরা যদি প্রেসারে আসি তাহলে প্রেসারটা হচ্ছে এরকম যে 1 অ্যাটমসফিয়ার 1 এটিএম, অর্থাৎ 1 এটিএম পারদ চাপ, যেটা পারদ চাপ, এই পারদ চাপকে আমরা স্ট্যান্ডার্ড প্রেসার বলে থাকি। এখন এগুলাকে বিভিন্ন এককে আমরা কনভার্ট করতে পারি, যেমন এগুলাকে যদি আপনি আরো কনভার্ট করতে চান, যেমন 76 সেন্টিমিটারে নিতে চান বা 760 মিলিমিটার, এরকম এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারের মধ্যে পড়ে। তারপরে রয়েছে আমাদের এনটিপি। দেখেন ওইটাও খুবই মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখেন নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। দেখেন এই নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার যেটা, সেটাও কিন্তু একই রকম ভাবে আমরা লিখতে পারি। দেখেন এখানে এটার যে রেটটা সেটা হচ্ছে 20°C, এবং কেলভিন স্কেলে যদি আমরা নিই তাহলে সেটা হবে 293 কেলভিন, ঠিক আছে। আর প্রেসার যেটা হয় সেটা 1 অ্যাটমসফিয়ার পারদ চাপ, 1 এটিএম পারদ চাপ। এই যে ব্যাপারটা, এইটাকে আমরা বলে থাকি এসটিপি এবং এনটিপি। আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। দেখেন আমরা এখন চলে আসছি পরম শূন্য তাপমাত্রার দিকে। দেখেন পরম শূন্য তাপমাত্রাটা কি? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকেই বা সেই তাপমাত্রাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলে থাকি। অর্থাৎ খুবই সহজ একটি সংজ্ঞা, আপনারা একটু পড়লেই কিন্তু মুখস্থ হয়ে যাবে। কিন্তু আমি ব্যাপারটাকে একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে যে পরম শূন্য তাপমাত্রাটা বেসিক্যালি কিভাবে হয়। দেখেন যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এখন এটা জানার জন্য আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের চার্লসের যে সূত্রটা রয়েছে সেটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এখন চার্লসের সূত্রের সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে পড়তেছি, আমরা জাস্ট গাণিতিক রূপটা লিখতেছি। চার্লসের সূত্রের গাণিতিক রূপটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন চার্লসের সূত্র মতে আমরা যে গাণিতিক টার্মটা পেয়ে থাকি সেটা হচ্ছে বিটি সমান সমান বি নট ইন্টু 1 প্লাস টি বাই 273। দেখেন এইটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র মতে এই যে গাণিতিক সমীকরণটা আমরা পেয়ে থাকি সেটা। এটা কিভাবে এসেছে সেটা আমরা পরবর্তী স্লাইডে আপনাদেরকে দেখাবো। দেখেন এখন বিষয়টা হচ্ছে যে গ্যাসের আয়তন শূন্য হবে, ঠিক আছে। দেখেন এইটা হচ্ছে আমাদের গ্যাসের আয়তন। এখন এটার মান যদি আপনি শূন্য বসান, দেখেন যে আমরা যদি এই সমীকরণটাকে এইভাবে লিখি বিটি সমান সমান 0, বাকি যেটা আছে এটাকে যদি এইভাবেই রেখে দিই প্লাস টি বাই 273, তাহলে দেখেন এটার মান 0 হওয়ার কারণে এখন যদি আমরা এই সমীকরণটাকে একটু ঘুরিয়ে লিখি, দেখেন 1 প্লাস টি বাই 273 সমান সমান, এখন তার মানে এই বিটি আর এটা যদি ক্যালকুলেট করি তাহলে এটার মান কিন্তু 0 হয়ে আসবে। অর্থাৎ 0কে আপনি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা 0ই হবে। এই জন্য আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে, জাস্ট এখানে দেখেন
এখন কাজ হচ্ছে আমাদের কি, এখান থেকে আমরা টি এর মানটা বের করব। দেখেন টি এর মানটা যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি, টি বাই 273 লিখলাম, আর এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আবারও কি হবে, 0 হবে। তাহলে আমরা যদি একটু এই পাশে দেখাই, দেখেন এখন এখান থেকে যদি আপনি টি এর মানটা বের করতে চান তাহলে এটা এখানে ভাগে আছে, তো ভাগে আছে যেহেতু তাহলে আমরা এটাকে লিখবো মাইনাস, অর্থাৎ 273। দেখেন এই যে টি এর মানটা মাইনাসে চলে আসছে, এই যে মানটা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা কেলভিন স্কেলে কেলভিন তাপমাত্রা, এই যে তাপমাত্রাটা এটাকে আমরা সাধারণত বলে থাকি পরম শূন্য তাপমাত্রা। এই পরম শূন্য তাপমাত্রাটা কিন্তু বেসিক্যালি চার্লসের সূত্র থেকে আমরা নিয়েছি, এবং কিভাবে নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। জাস্ট 2 নম্বরের প্রশ্নে আসলে আপনারা এইটুকু দিবেন। আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা একটু দেখি, বয়েলের সূত্র। খুবই ইম্পর্টেন্ট টপিক গুলা, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। বয়েলের সূত্র, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। দেখেন কি বলা হয়েছে, যে তাপমাত্রাটা কি থাকবে, স্থির থাকবে, অর্থাৎ তাপমাত্রাটা স্থির থাকবে, স্থির তাপমাত্রায় থাকবে, এবং ভরটাও কি থাকবে, নির্দিষ্ট থাকবে। সেই ক্ষেত্রে কোনো গ্যাসের যে আয়তনটা হবে, কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর, ওই গ্যাসের উপর যে আপনি চাপটা প্রদান করতেছেন, ওই যে চাপটা প্রদান করতেছেন ওই চাপের ব্যস্তানুপাতিক। তার মানে আমরা বয়েলের সূত্রটাকে যদি গাণিতিক রূপ দেই, এখান থেকে দেখেন কি বলা হয়েছে, যে আমরা এই পাশে একটু লিখি, দেখেন যে কি কি জিনিসগুলা স্থির আছে আমার, ঠিক আছে। তাপমাত্রা টি স্থির থাকবে, টি ও দেখেন নির্দিষ্ট বর, অর্থাৎ নির্দিষ্ট বরে আমরা এখানে ভরটাকে নির্দিষ্ট বলে দিছি, এটাকে আমরা না লিখলেও পারবো। অণুর সংখ্যা সেখানেও স্থির থাকবে, ওগুলো আমরা জানি অণুর সংখ্যা স্থিরই নরমালি থাকে। তাহলে আমরা শুধুমাত্র এটাকেই এখানে নিব, যে টি স্থির থাকবে, টি স্থির। দেখেন এই টি স্থির অবস্থায় আপনি কি লিখতে পারবেন, লিখতে পারবেন আপনি যখন আয়তনটা বের করবেন, তখন ধরেন আপনি কোনো একটা গ্যাসের আয়তন বি ধরলেন, তাহলে ওই আয়তনটা হবে এর উপর যে প্রযুক্ত চাপ। আপনি যদি কোনো একটা গ্যাসের উপর দেখেন, আমি এখানে একটা ইয়ে দেখাই আপনাকে, যে এটা হচ্ছে আপনার একটা গ্যাস, এটার উপরে আপনি উপর থেকে একটা প্রেসার দিচ্ছেন, ধরেন প্রেসারটা হচ্ছে পি মান বা P1 মানের একটা প্রেসার দিচ্ছেন। এখন P1 মানের প্রেসার দেওয়াতে যদি তাপমাত্রাটা স্থির থাকে, তাহলে P1 মানের প্রেসার দেওয়াতে তার আয়তনটা হয়ে যাবে, আয়তন বি হয়ে যাবে, অর্থাৎ আয়তন বি না ধরে আমরা যদি B1 ধরি, আয়তনটাকে ধরেন B1, তাহলে B1 হবে চাপের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, 1/P1, এই যে হয়ে গেল। অর্থাৎ আয়তনটা হবে এর উপর, এই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আর আমরা জানি যে ব্যস্তানুপাতিক মানেই হচ্ছে 1 যে বিষয়টা থাকবে সেটা। তাহলে B1 ভেরিয়েজেস 1/P1, এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এটা দিয়ে আমরা পরবর্তী স্লাইডগুলোতে কাজ করব, অনেকগুলো কাজ করব, সেই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারে যাই। আমি এখানে আবারও বলতেছি যে আপনি যদি তাপমাত্রাটাকে স্থির রাখেন এবং এটার উপরে P1 পরিমাণ চাপ দেন, তাহলে এটার আয়তন হবে এরকম, আয়তন B1 ভেরিয়েজেস 1/P1, অর্থাৎ সমানুপাতিক, অর্থাৎ B1 সমানুপাতিক 1/P1, অর্থাৎ যে আয়তনটা হবে চাপের ব্যস্তানুপাতিক। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। বয়েলের সূত্রের গাণিতিক যে রূপটা রয়েছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখেন এই সূত্রটা আমরা এর আগের স্লাইডে দেখেছি, অর্থাৎ স্থির অবস্থায় বা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বা ভর বিশিষ্ট কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ যদি P1 ধরি আমরা, এবং তার আয়তন যদি B1 হয়, তাহলে বয়েলের সূত্র অনুসারে কি লিখতে পারি, আমরা একটু আগেই দেখেছি আমরা যে বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি B1 ভেরিয়েজেস বা সমানুপাতিক 1/P1, এই যেটা লিখতে পারি, এটা হচ্ছে বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি। তবে কখন লিখতে পারি, কোন শর্তে, যে টি স্থির থাকে, টি স্থির থাকলে। এখন দেখেন আমরা যদি এখান থেকে এই ব্যাপারটাকে এরকম ভাবে নেই, যে
গাণিতিক সূত্র আকারে প্রকাশ করতে চাই, তাহলে এখানে আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যে এখানে টি স্থির অবস্থায় আছে, পাশাপাশি আরো একটা জিনিস স্থির অবস্থায় থাকে, সেটা হচ্ছে যে আপনার এখানে যে মূল সংখ্যা যেটা থাকে এন, যেটা থাকে এনটা স্থির থাকবে। ঠিক আছে, এন স্থির থাকবে, এন ম্যাক্সিমাম অর্থে স্থির থাকে, এটা আমরা জানি। তো এনটাও কি থাকবে, স্থির থাকবে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা যদি এটাকে গাণিতিক আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কাজটা হবে এরকম, যে আমরা এখান থেকে যে টিটা আছে এই টিটাকে নিয়ে একটু কাজ করব। আমরা কাজটা হচ্ছে অনেকভাবে এটাকে সমাধান করা যায়, বাট আমি আজকে আপনাদেরকে একটু ভিন্ন আঙ্গিকে দেখিয়ে দেব। দেখেন যে B1 ভ্যারিয়েজেস 1/P1, হ্যাঁ, এর সাথে আমরা যদি এই দুটাকে গুণানুপাতিক সম্পর্কে নিয়ে আসি, তাহলে টি গুণ এন, এটা আমরা লিখে ফেললাম, এটাকে গুণানুপাতিক সম্পর্কে লিখে ফেললাম। এখন দেখেন আমরা যদি এখান থেকে B1 ভ্যারিয়েজেস এই দুইটা এখানে এটার সাথে গুণানুপাতিক সম্পর্কে আছে, তাহলে আমরা এখানে টি এবং এন কে উপরে নিয়ে গেলাম এবং P1টাকে আমরা নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, দেখেন এখন কাজ হচ্ছে কি, আমাদের P1 B1 অর্থাৎ এইখান থেকে সমানুপাতিক ধ্রুবকটাকে উঠিয়ে আমরা এগুলাকে গুণ করব। দেখেন এখন সমানুপাতিক ধ্রুবকটাকে যদি উঠাই আমরা, তাহলে B1 সমান সমান, ঠিক আছে, আমরা আরেকটু ইয়ে করে করতে পারি, যেমন ধরেন আমরা আরেকটু শর্টলি করি। দেখেন আমরা এটাকে একটু সাজিয়ে নিই আগে। ধরেন P1 আর এই B1টাকে এখানে দিয়ে দিলাম, P1 B1 ভ্যারিয়েজেস কি টি এন লিখলাম। হ্যাঁ, দেখেন আমি একটু এই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে এখন আমি সমানুপাতিক ধ্রুবকটাকে এখান থেকে উঠিয়ে দিব, তাহলে P1 B1 সমান সমান সমানুপাতিক ধ্রুবকটা উঠিয়ে দিয়ে আমি একটি আনুপাতিক ধ্রুবক কে কে ইনক্লুড করেছি এখানে, কে এন টি। আমি এটাকে এনটাকে একটু মাঝে নিয়ে আসলাম। দেখেন পিবি ইকুয়াল কে এন টি। এখন প্রশ্ন হচ্ছে যে এখন এখানে দেখেন পিবি ইকুয়াল কে এন টি লিখে ফেলেছি আমরা। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, যে এই কেটাকে উঠিয়ে আমরা কি করব, এখানে একটা মোলার গ্যাস ধ্রুবক আর ইনক্লুড করব এখানে। তাহলে মোলার গ্যাস ধ্রুবক আর যদি আমরা এখানে ইনক্লুড করি, কে এর পরিবর্তে, ধরেন কে এর পরিবর্তে যদি আর লিখি, তাহলে সমীকরণটা কি হবে আমাদের, P1 B1 সমান সমান এন আর টি। আমি একটু সাজিয়ে লিখে ফেললাম এন আর টি, তার মানে পিবি ইকুয়াল এন আর টি। এটাই হচ্ছে আমাদের প্রাথমিক যে ওই বয়েলের সূত্রের যে গাণিতিক রূপটা, পিবি ইকুয়াল এন আর টি। আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো দেখেন এই যে কে কে হচ্ছে আনুপাতিক ধ্রুবক, আমরা কেটাকে পরিবর্তন করে এখানে আর কে ইনক্লুড করেছি। এটা সম্পর্কে আপনারা চাইলে আরো দুই এক লাইন লিখতে পারেন, এগুলো লেখার দরকার পড়ে না, গাণিতিক বিষয় তো, গাণিতিক ব্যাপারগুলো আপনাকে এইভাবেই সমাধান করে ফেলবেন, কোনো সমস্যা হবে না। তো দেখেন P1 B1 সমান সমান কে এন টি, কে এর পরিবর্তে আমরা যদি আর ইনক্লুড করি, তাহলে হয়ে যাবে P1 B1 ইকুয়াল এন আর টি। এই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ। আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। দেখেন চার্লসের যে সূত্রটা রয়েছে সেটাকে আমরা এখন সমাধান করব। দেখেন চার্লসের সূত্র হচ্ছে, আমরা এখানে যেভাবে সূত্রটাকে লিখেছি, বেসিক্যালি সূত্রটা এইটাই, কারণ এটা অনুসারে আমরা কাজটা করে থাকি, যার জন্য আমরা এটাকে এইভাবেই লিখেছি সূত্রটাকে। দেখেন স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি তাপমাত্রায় তার আয়তনের 1/273 ভাগ হারে বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ দেখেন আপনি একটু খেয়াল করেন, চাপটা কি থাকবে, স্থির থাকবে এবং ভরটা নির্দিষ্ট থাকবে। সেই ক্ষেত্রে যদি আপনি মানে গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আপনি বৃদ্ধি করেন বা হ্রাস করেন, সেক্ষেত্রে আয়তনের যে পরিবর্তনটা হবে, আয়তনের পরিবর্তনটা হবে
0°C তাপমাত্রায় যেটা পরিবর্তন হবে সেটার সাথে একটা হারে, একটা মানে ধারাবাহিক হারে সেটা পরিবর্তন হবে। তবে পরিবর্তনটা হবে এত °C তাপমাত্রায় যেটা হবে সেটার সাথে আপনি 1/273 ভাগে বৃদ্ধি করবেন। দেখেন এটা আমরা একটু গাণিতিক আকারে যখন প্রকাশ করব তখন বুঝতে পারবেন। দেখেন এখান থেকে আমরা মেইন যে বিষয়টা পাচ্ছি, মেইন বিষয়টা আমরা কি পাচ্ছি দেখেন, আপনি যদি 0°C তাপমাত্রায় বলছি আমরা, তার মানে ঘটনাটা হচ্ছে কার কার মধ্যে, তাপমাত্রা আর হচ্ছে আয়তনের মধ্যে। আয়তন, দেখেন আপনি এটা একটা কমন ফ্যাক্ট যে আপনি যদি তাপমাত্রা বৃদ্ধি করেন তাহলে আয়তন বৃদ্ধি পাবে, এটা একটা কমন ম্যাটার, এটা আপনারা জানেন। তাহলে এই তাপমাত্রা যখন আপনি বৃদ্ধি করবেন আয়তনটা বৃদ্ধি পাবে, বাট এটা কিভাবে বৃদ্ধি পাবে, একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে, সেই হারটা আমাদেরকে জানতে হবে। দেখেন হারটা হচ্ছে যে বিনট তাপমাত্রায় যেটা হবে এর বিনটের 1/273 অংশ করে বৃদ্ধি পাবে প্রতি °C তাপমাত্রা বৃদ্ধি করলে। এই যে গাঠনিক সমীকরণটা আমরা লিখেছি এই হারে আপনার তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। তাহলে আপনি দেখেন এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে কি পাচ্ছি, যে এটা গুণ করলে B0/273, তার মানে এইটা হচ্ছে আপনার কি হার, এই হারে আপনি কি বৃদ্ধি করবেন। এখন এই হারটাকে নিয়ে আমরা এটার গাণিতিক যে গাণিতিক রূপটা রয়েছে, চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ রয়েছে সেটা আমরা এখন সলভ করব। দেখেন এই হারটা আপনারা একটু মাথায় রাখবেন, B0/273 হারে, এত হারে বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে সে ব্যাপারটা আমরা একটু দেখছি। দেখেন যদি নির্দিষ্ট চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0°C তাপমাত্রায় B0 এবং T°C তাপমাত্রায় BT হয়, তবে চার্লসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারবো। দেখেন ওই যে চার্লসের সূত্রের যে গাণিতিক রূপটা আমরা পেয়েছিলাম সেই গাণিতিক রূপটা থেকে আমরা চার্লসের সূত্র অনুসারে ব্যাপারটা কি লিখতে পারি। দেখেন চার্লসের সূত্র অনুসারে আমরা লিখতে পারতেছি, দেখেন 1°C তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কি হবে। দেখেন 1°C তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন, তার মানে আমরা প্রাথমিক দিকে 0°C তাপমাত্রায় যে ব্যাপারটা বের করে রেখেছিলাম ওইটার সাথে যদি আমরা সম্পর্কটা করতে চাই তাহলে দেখেন আমরা যদি এখানে এরকম লিখি যে বি টি সমান সমান B0, দেখেন B0 আমরা এটা একটু খেয়াল করেন আপনারা যে 1°C তাপমাত্রায় ওই গ্যাসের আয়তনটা কত হবে সেটা আমরা বের করছি। হ্যাঁ, তাহলে আমরা একটু এখানে একসাথে এড করে ফেলি। দেখেন এটা সরি আমরা একই সাথে B1 এখানে অ্যাপ্লাই করে ফেলি, B1, তাহলে B1 এ আপনাকে কতটা বৃদ্ধি পাবে। দেখেন বৃদ্ধিটা হবে B0 প্লাস B0 তো থাকবে, কেননা আপনি 0 থেকে দেখেন এটা 1°তে চলে আসছে, আপনি আমরা হারটা দেখিয়েছিলাম 0° থেকে, তার মানে আপনাকে এই 0 B0 যেটা এটার সাথে আপনাকে 1 এর জন্য যেটা হবে সেটা আপনাকে ইনক্লুড করতে হবে। তাহলে সেটা আমরা ইনক্লুড যদি করি B0 ইন্টু B0/200, আমরা একটু একসাথে লিখে ফেলি। দেখেন এটা একটু বড় না করে একসাথে লিখে ফেলি। এখানে B0 প্লাস B0 প্লাস B0 বাই দেখেন B0 প্লাস B0, ও মাই গড, B0 সরি একটু অসুবিধার জন্য সরি। দেখেন B0 দেখেন আমি একটু একটু নিচে নিয়ে আসছি ব্যাপারটাকে, একটু প্রবলেম হচ্ছে।
দেখেন আমি এখানে একটু নিচে লিখে দিচ্ছি যে B1 এর জন্য আমরা যেটা পাচ্ছি B0 প্লাস B0 বাই 273। এখন দেখেন যেহেতু আমরা 1 ডিগ্রির জন্য ব্যাপারটা পেয়েছি, ঠিক আছে, এটা 1 ডিগ্রির জন্য পেয়েছি, অর্থাৎ এই 1 ডিগ্রি অর্থাৎ আমরা এখানে 1 দিয়ে এটাকে গুণ করলে এইটাই থাকবে, যার জন্য আমি এখানে আর গুণটা আপনাদেরকে দেখাচ্ছি না। ঠিক আছে, এটাকে যদি আমরা 1 ডিগ্রি অ্যাপ্লাই করি, এখানে 1 অ্যাপ্লাই করি, দেখেন 0 থেকে 1 হয়েছে, তার মানে এই বিনোটের সাথে এতটুকু অংশ বৃদ্ধি পেয়েছে। এখন দেখেন যে আমরা যদি এটাকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হিসাবটা দেখাই, তাহলে ওই গ্যাসের আয়তনটা হবে কি, ধরেন আমরা এখানে B2 লিখলাম, B2-র জন্য দেখেন এটা তো থাকবে, কারণ এটার অনুপাতে ওইটা বাড়বে, তাহলে B0 প্লাস, দেখেন এখানে ওই যে যেহেতু আপনি 2 ডিগ্রি নিয়েছেন, তাহলে ঐকিক নিয়মের অনুপাতে আমরা যদি লিখি 2B0 বাই হচ্ছে 273। অনুরূপভাবে আপনি যদি 4 ডিগ্রি সেলসিয়াস নেন এখানে, ঠিক আছে, তাহলে ঠিক এইভাবেই আসবে। দেখেন ওই B4 সমান আপনি কি লিখতে পারেন, B0 প্লাস 4 ইন্টু B0 বাই 273। এখন দেখেন আমরা আয়তনগুলোকে একবার B1, একবার B2, একবার B4 এরকম নিয়েছি। এখন আমরা যদি সবকটি আয়তনকে বি ধরি, এবং এই যে তাপমাত্রার পরিবর্তনগুলো আমরা নিয়েছি 1 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, এই সবকটাকে যদি আমরা টি ধরে ফেলি, ধরেন আমরা টি সমান এগুলো লিখে ফেললাম, টি সমান 1, 2, 3 এরকম লিখে ফেললাম, বা 4 টি সমান, তাহলে আমরা এগুলোর জন্য একটা কমন সমীকরণ পেয়ে যাই। কমন সমীকরণটা হচ্ছে, এবং তাপমাত্রাকে টি ধরি, তাহলে যে সাধারণ সমীকরণটা দাঁড়াচ্ছে সেটা কি হবে, দেখেন ওই যে B4 যে জায়গায় লিখেছি, এখানে আমরা ধরেন বি ধরলাম, কারণ এক সামগ্রিকভাবে এখন আমরা সমীকরণটা দেখাচ্ছি, তাহলে বি, এখন B0 সম্পর্কটা থাকতেছে B0, আর এখানে দেখেন ওই যে এই যে 4, 2, 1 এগুলা যে লিখেছি, এগুলা কার মান লিখেছি, টি এর মান। তাহলে আমরা যদি এরকম লিখি টি ইন্টু B0 বাই 273, তাহলে এই সমীকরণটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, দেখেন বি সমান সমান আমরা কি লিখতে পারি, এখান থেকে যদি B0 কমন নিয়ে নিই, আমরা B0 কমন নিলাম, তাহলে এখানে থাকলো হচ্ছে 1 প্লাস, এখানে B0 যেহেতু কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকলো টি, আর নিচে হচ্ছে 273। তার মানে এইটাই কিন্তু ছিল আমাদের কি ওই চার্লসের যে সূত্রটা, সেটার গাণিতিক যে রূপটা, সেটাই কিন্তু এটা। দেখেন আপনারা একবারে মূল যে বিষয়টা আমি এখানে শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এটাই হচ্ছে মূল প্রক্রিয়াটা। দেখেন তার মানে আমরা মূল সমীকরণটা পেয়েছি, বি সমান সমান B0 1 প্লাস টি বাই 273। এই হচ্ছে ব্যাপারটা। এখন দেখেন এখানে টি এর জায়গাগুলোতে আমরা কিন্তু 1, 2, 3, 4 এগুলো অ্যাপ্লাই করব, আর এই যে বি যে জায়গাটা লিখেছি সেখানে কিন্তু B1, B2, B3 অর্থাৎ বিভিন্ন তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে এটার আয়তনের পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে টি এর মান যদি আপনি 1 লিখেন, তাহলে যে মানটা হবে, যদি আপনি তাপমাত্রার মানটা 4 ডিগ্রি লেখেন, সেক্ষেত্রে কিন্তু এই বি এর মানটা একটা রেশিও অনুপাতে বা রেশিওতে চেঞ্জ হবে। এই হচ্ছে ব্যাপারটা। চলুন আমরা পরবর্তী ব্যাপারটা একটু লিখি। দেখেন অ্যাভোগাড্রোর যে সূত্রটা রয়েছে, সেটা কিন্তু একেবারে সহজ একটা সূত্র, সেটা হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে। এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, তাপমাত্রাটা স্থির থাকতে হবে এবং চাপটাও কি থাকতে হবে, স্থির থাকতে হবে। সমায়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে, এটা একেবারে সহজ সূত্র। আমরা একটু জাস্ট আংশিক একটু দেখি এটার প্রমাণটাকে কিভাবে করব আমরা। দেখেন যদি কিছু গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি হয় এবং এর আয়তন 22.4 লিটার হয়, অর্থাৎ এটাকে জানি আমরা যে একটা মানে কমন আয়তন, এই আয়তনটা হয়, তবে এদের প্রত্যেকের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যাটা সম্পর্কে আমাদের আইডিয়া রয়েছে 6.023 ইন্টু
10⁻23t এতটি অণু বিদ্যমান থাকবে। এখন কিভাবে থাকবে দেখেন, ধরেন আমি কিছু গ্যাস লিখলাম, আমি এরকম যে কার্বন ডাইঅক্সাইড লিখলাম, হাইড্রোজেন লিখলাম, হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, এগুলা এই গ্যাসগুলা লিখলাম। এখন এই প্রত্যেকটার তাপমাত্রাটা যদি অর্থাৎ টি সমান যদি 0 ডিগ্রি হয়, হ্যাঁ, এবং আয়তন ভি সমান যদি এরকম হয় 22.4 লিটার হয়, ঠিক আছে, এই সব কয়টা গ্যাসের দেখেন একটার সাথে আরেকটার কিন্তু মিল নেই, কিন্তু তারপর আমরা বলছি যে তাপমাত্রাটা যদি এটির প্রত্যেকেরই 0 ডিগ্রিতে থাকে এবং আয়তনটা যদি এই আয়তনটা থাকে, সেই ক্ষেত্রে এই প্রত্যেকটার 1 মোল পরিমাণ পদার্থে, যেমন কার্বন ডাইঅক্সাইডের যদি আপনি 1 মোল নেন, কার্বন ডাইঅক্সাইডের 1 মোল নেন, 1 মোল, ঠিক আছে, এই 1 মোলে থাকবে 6.023 ইন্টু 10⁻23t অণু, এতটি অণু থাকবে। এখন এই দুইটা শর্তে যদি আপনি এই গ্যাসটাকেও নেন, এই H2 গ্যাসটাকেও নেন, ঠিক আছে, এর 1 মোল যদি আপনি নেন তাহলেও কিন্তু একই ঘটনাটা ঘটবে, অর্থাৎ এটার মধ্যে 6.023 ইন্টু 10⁻23t অণু থাকবে। এই যে একটা কমন ব্যাপার, এই কমন ব্যাপারটাই হচ্ছে কি অ্যাভোগাড্রোর সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রের প্রমাণ। আপনারা এইটুকু অংশ দিয়ে এখান থেকে এইটুকু আর এই কথাটা লিখে এইটুকু অংশই আপনারা এখানে অ্যাভোগাড্রোর সূত্রের যে প্রমাণ হিসাবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা একটু দেখি। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপ যেটা, সেটা আমরা এখন একটু দেখব। দেখেন, ধরি কোনো গ্যাসের আয়তন V1, চাপ P1 এবং কেলভিন তাপমাত্রা হচ্ছে T1, সেই ক্ষেত্রে আমরা বয়েল এবং চার্লসের যে সূত্রগুলা, এগুলা এর আগে আমরা লিখেছি, জাস্ট শুধু আমরা এখানে গাণিতিক রূপগুলা লিখতেছি। দেখেন, বয়েলের সূত্র, এই শর্ত মতে বয়েলের সূত্রটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখব, B1 ভ্যারিয়েজেস 1/P1, ঠিক আছে। এখন কি হবে, এটা কোন শর্তে হবে, যখন টি স্থির থাকবে, টি স্থির থাকবে। আচ্ছা, আমরা এটাকে একটু 1 নং সমীকরণ আকারে লিখে ফেলি। তারপরে চার্লসের সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি, চার্লসের সূত্রটা দেখেন, আমরা ওইখানে সূত্রটাকে অ্যানালাইসিস করেছিলাম বড় করে, কিন্তু মূলত সূত্রটাকে শর্টলি লিখলে, যেহেতু আয়তন এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্কটা হয়ে থাকে, যে তাপমাত্রা বাড়ালে আয়তনের পরিবর্তন ঘটে, তাহলে আমরা গাণিতিক সম্পর্কটা লিখতে পারি যে আয়তন V1 ভ্যারিয়েজেস তাপমাত্রা, অর্থাৎ সমানুপাতিক হারে তাপমাত্রা যদি বাড়ায় তাহলে আয়তন বাড়বে, আয়তন বাড়লে তাপমাত্রা বাড়বে। এইরকম আঙ্গিকে যদি আমরা লিখি তাহলে এই ক্ষেত্রে কি স্থির থাকবে, এখানে স্থির থাকবে যখন পি স্থির থাকবে, অর্থাৎ চাপটা স্থির থাকবে, ঠিক আছে। আমরা এই দুটাকে লিখে ফেললাম। এখন দেখেন, আমরা যদি এটাকে 2 নং সমীকরণ ধরি, তাহলে যৌগিক বেধের সূত্র মতে, এখানে অন্যান্য সূত্র দিয়েও আপনাদের অনেক বই পুস্তকে বোঝানো আছে, বাট আমি আপনাদেরকে যৌগিক বেধের যে সূত্রটা রয়েছে সেই যৌগিক বেধের সূত্র দিয়ে বুঝিয়ে দেবো, কেননা যৌগিক বেধের সূত্রটা সবচেয়ে সহজ। দেখেন, যৌগিক বেধের সূত্রটা কি আমি একটু দেখাই আপনাকে। আমি এখানে একটু যৌগিক বেধের সূত্রটার একটা দেখাচ্ছি, নমুনা দেখাচ্ছি। দেখেন, যৌগিক বেধের সূত্র হচ্ছে, ধরেন আপনি এরকম লিখলেন, এ ভ্যারিয়েজেস 1/A1 ধরলেন, হ্যাঁ, আবার ধরলেন এ ভ্যারিয়েজেস 1/B1। দেখেন, এখন ঘটনাটা হচ্ছে কি, যৌগিক বেধের সূত্রটা হচ্ছে এই ব্যাপারটা যে আপনার অনুপাতের ওই যে এখানে যে সমানুপাতিক চিহ্নটা আমরা লিখেছি, সমানুপাতিক চিহ্নের আগের উপাদানগুলা যেগুলো আছে এগুলা যদি একরকম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কাজটা করতে পারি কি, যে এই দুইটা থেকে আমরা একটা নিব, একটা, আবার যে সমানুপাতিক সম্পর্কে অর্থাৎ যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা অ্যাপ্লাই করার পরে পরের কাজটা হচ্ছে কি, আমাদের এখানে এটার ডান পাশে যে উপাদানটা আছে 1/A1, এটার সাথে এই নিচেরটার ডান পাশে যে উপাদানটা আছে সেটাকে আমরা গুণাকৃতিতে লিখবো, অর্থাৎ 1/B1, B1। এই আমি একটু এখানে কাছে লিখে দিলাম। দেখেন, তার মানে এ
সমানুপাতিক 1/a ইন্টু 1/b। যৌগিক বেদের সূত্রটাই হচ্ছে এরকম, যদি এখানে তিনটাও থাকে ঠিক অনুরূপ ভাবে হবে। ধরেন আমরা যদি এখানে তিনটা দেখতাম, ধরেন a varieties 1/a1, a varieties 1/b1, a varieties 1/c1, এরকমও যদি হয় সেক্ষেত্রে এক। দেখেন এই যে এই উপাদানগুলো যদি একরকম হয় তাহলে একটা উপাদান আপনি নিয়ে নেবেন, আর যে চিহ্নটা আছে সেটা লিখবেন, আর বাকিগুলোকে গুণ করে দেবেন, অর্থাৎ 1/a1 ইন্টু 1/b1 ইন্টু 1/c1। এই যে এটা হচ্ছে আমাদের কি মূলত যৌগিক বেদের যে সূত্র সেটা। এখন এখান থেকে এই আঙ্গিকে যদি আমরা আমাদের এই যে দুইটা সমীকরণ রয়েছে এই দুইটা সমীকরণকে যদি এইভাবে আমরা লিখি তাহলে কি আসে আমরা একটু দেখি। দেখেন তাহলে আমরা এখানে b1 দুইটা একরকম আছে, তাহলে আমরা একটা b1 নিয়ে নিলাম, সমানুপাতিক চিহ্ন নিয়ে নিলাম, 1/p1 নিলাম, আর এই যে এই উপাদানটা এটাকে এটার সাথে গুণাকৃতি রেখে দিলাম। দেখেন তাহলে এখন আমরা কি করতে পারি, দেখেন তো এখন আমরা কি করতে পারি, এই যে এটার সাথে এটা সম্পর্ক গুণাকারে আছে, তাহলে b1 varieties t1/p1। হ্যাঁ, এখন দেখেন আমরা যদি এটাকে এইভাবে লিখি b1, ধরেন আমি একটু সামনে নিয়ে আসি, গুছাই লিখে ফেলি, p1 b1 varieties লিখতে পারি t1। ঠিক আছে, এখন আমি ওই সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে দেব, তাহলে কি হবে দেখেন p1 b1 সমান সমান হচ্ছে, সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে আমাদেরকে একটা আনুপাতিক ধ্রুবক k আর এই যে t দিয়ে দিলাম। দেখেন এখন কি করব আমরা, যে এই p1 b1 সমান সমান kt লিখেছি, এখন এখান থেকে যদি আমরা মানে k এর মান বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, kt সমান সমান p1 b1, বা আমরা যদি শুধু k লিখি তাহলে p1 b1 বাই হচ্ছে t1। দেখেন মানে k সমান এটা বা এটা সমান k, p1 b1 বাই t1 সমান k, আমরা দুই ভাবেই লিখতে পারি। যেমন আমি যদি এখানে একটু দেখাই যে p1 b1 সমান সমান হচ্ছে k, অর্থাৎ p1 b1 বাই t1, সরি p1 b1 বাই t1 সমান সমান হচ্ছে কি k। এটা পেয়ে গেলাম আমরা। দেখেন এটা কিভাবে পেলাম, যখন আমরা আয়তনটাকে b1 ধরেছি, চাপটাকে p1 ধরেছি এবং কেলভিন তাপমাত্রাটাকে t1 ধরেছি। এখন আমি যদি এগুলাকে একটু চেঞ্জ করে দিই, দেখেন এই ব্যাপারগুলোকে যদি আমি এখন একটু চেঞ্জ করে দিই, দেখেন এটাকে চেঞ্জ করে আমরা এই সমীকরণ যেটা পেয়েছি সেটা আপনারা দেখেছেন, আমি এখানে একটু মুছে দিচ্ছি। দেখেন এখন আমরা যদি এই তাপমাত্রাগুলোকে, আপনারা একটু লিখবেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই তাপমাত্রাগুলোকে চেঞ্জ করে আমরা ধরেন b2 ধরলাম, চাপটাকে p2 ধরলাম, আর এই তাপমাত্রাটাকে আমরা t2 ধরলাম, তাহলে ঠিক অনুরূপ ভাবে আমাদেরকে যে সমীকরণটা চলে আসবে সেটা কিরকম আসবে, একই রকম যেহেতু, তাহলে সমীকরণটা চলে আসবে p2 b2 বাই t2 সমান সমান হচ্ছে কি k। তাহলে আমরা যদি এইটাকে ধরেন 1 নং সমীকরণ, এটাকে ধরলাম ধরেন 1 নং সমীকরণ, এটাকে ধরলাম ধরেন 2 নং সমীকরণ। এখন আমরা যদি দুইটা সমীকরণকে, বা যেহেতু আমরা 1 2 আগে ধরেছি এটাকে একটু বাড়িয়ে ধরে নেবেন, ধরেন এটাকে আমরা ধরলাম 3 নং সমীকরণ, এটাকে 4 নং সমীকরণ। এখন আমরা যদি এই দুইটা সমীকরণকে একসাথে করে ফেলি, 3 ও 4 কে 4 নং সমীকরণ একসাথে করলে আমরা কি পাবো, p1 b1 বাই t1 সমান সমান p2 b2 বাই t2, আর উভয়টার সমান যেহেতু k ছিল, এই যে আমরা k লিখে ফেললাম। এটাই হচ্ছে কি বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত যে রূপটা রয়েছে সেটাই মূলত এটা, যে p1 b1 বাই t1 সমান সমান p2 b2 বাই t2 সমান সমান হচ্ছে কি k। এটা হচ্ছে আমাদের কি, যে এটি সমান হচ্ছে কি আমাদের এই একটা ধ্রুবকের মান, সেটাই হচ্ছে আমাদের কি বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত রূপ। তো আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তী ব্যাপারটা একটু দেখি। দেখেন আদর্শ গ্যাস সমীকরণ যেটা,
সেটা আমরা এখন একটু প্রমাণ করব। আদর্শ গ্যাস সমীকরণটা যেটা, এই আদর্শ গ্যাস সমীকরণটা প্রমাণ করার জন্য ধরি কোনো গ্যাসের আয়তন ভি, চাপ পি এবং কেলভিন তাপমাত্রা টি এবং এতে অণুর সংখ্যা এন হলে বয়েল ও চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপগুলা যদি আমরা লিখি তাহলে কি আসে দেখি একটু। একবারে সহজ, আমরা এগুলা করে আসছি এর আগে। বয়েলের সূত্রটা যদি আমরা একটু লিখি, ধরেন বয়েলের সূত্রটা লিখলাম বি1, ও যেহেতু এখানে আমরা বি ধরতেছি তাহলে আমরা আর বি1 ধরলাম না, এখানে বি ভেরিয়েজেস 1/পি। এখন দেখেন যখন কি থাকবে, যখন টি ও এন স্থির থাকবে, স্থির থাকবে এই শর্তে। এখন আমরা যদি চার্লসের সূত্রটাকে একটু ইনক্লুড করি তাহলে ভি ভেরিয়েজেস পি, ঠিক আছে। এখানে কি থাকবে, যখন আপনার পি ও এন স্থির থাকবে সেই ক্ষেত্রে হবে এটা। আচ্ছা, আমরা যদি একটু অ্যাভোগাড্রো সূত্রটার গাণিতিক রূপটা দেখি। অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপটা আমরা জানি যে ভি ভেরিয়েজেস এন, অর্থাৎ সমায়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এটা বাড়লে এটা বাড়বে, এটা এটা কমলে এটা কমবে, এরকম। তাহলে এই ক্ষেত্রে কি থাকবে, তাপমাত্রা টি পি স্থির থাকবে, টি ও পি স্থির থাকলে স্থির থাকবে, ঠিক আছে। দেখেন এখন আমরা যদি এই তিনটা সমীকরণ দিয়ে ফেলি, ধরেন আমি এই পাশে লিখে ফেলি, ধরেন এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটাকে ধরলাম 2 নং সমীকরণ, এটাকে ধরলাম আমরা 3 নং সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে কি, যে এই তিনটা সমীকরণ থেকে আমরা একটা আদর্শ গ্যাস সমীকরণ বের করব। এখন এই তিনটা থেকে আদর্শ গ্যাস সমীকরণ বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আগের মতোই ওই যে বিভিন্ন নিয়মে করা যায়, কিন্তু আপনি যৌগিক বেদের সূত্র দিয়ে করে ফেলবেন। দেখেন আমরা যদি যৌগিক বেদের সূত্র থেকে 1 নং যৌগিক বেদের সূত্র অনুসারে 1, 2 ও 3 নং সমীকরণ লিখি, তাহলে যৌগিক বেদের সূত্র অনুসারে যদি 1, 2 ও 3 নং সমীকরণকে আমরা লিখি তাহলে সমীকরণগুলো কিভাবে পাচ্ছি দেখেন। একটু আগে আমি যৌগিক বেদের সূত্রটা আপনাদেরকে দেখিয়েছি, তো চলেন আমরা এইটাতে জাস্ট কাজটা করে ফেলতেছি। দেখেন বি ভেরিয়েজেস, তার মানে এই যে বিষয়গুলো রয়েছে এই প্রত্যেকটা বিষয় কি হবে, তাহলে গুণ সম্পর্কে চলে আসবে। দেখেন 1/পি ইন্টু টি ইন্টু এন, এই যে হয়ে গেল আমাদের যৌগিক বেদের সূত্র অনুসারে। দেখেন এই তিনটা থেকে আমরা একটা নিয়েছি, আর মাঝখানে যে চিহ্নটা ছিল সেটা দিয়েছি, আর বাকিগুলোকে আমরা গুণ করে দিয়েছি। এখন দেখেন আমরা যদি এখানে এটাকে একটু সাজিয়ে লিখি ভি ভেরিয়েজেস, দেখেন এটা এই দুইটার সাথে এটা সম্পর্ক গুণ, তাহলে আমরা লিখতে পারি টি এন বাই হচ্ছে পি। এখন বি ভেরিয়েজেস টি বাই পি, এখান থেকে আমাদের এখন সমানুপাতিক চিহ্নটাকে উঠাতে হবে। দেখেন এখন এই সমানুপাতিক চিহ্নটাকে উঠানোর আগে আরেকটু কাজ করে ফেলি, আমরা পি বি লিখে ফেলি, পি ভি ভেরিয়েজেস হচ্ছে টি আর এন। এখন দেখেন আমরা যদি এখানে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিই তাহলে এখানে একটা আনুপাতিক ধ্রুবক কে কে ইনক্লুড করব, কে এন টি, ঠিক আছে, এটা আমরা লিখে ফেললাম। এখন দেখেন এখান থেকে যদি আমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণে ধরেন এটাকে আমরা 4 নম্বর সমীকরণ ধরলাম, এই 4 নম্বর সমীকরণে যদি আমরা ওই আগের মতো যদি এই কে যেটা রয়েছে অর্থাৎ আনুপাতিক ধ্রুবক যেটা রয়েছে এই আনুপাতিক ধ্রুবকটাকে যদি আমরা চেঞ্জ করে এখানে একটা মোলার গ্যাস ধ্রুবক লিখি, ঠিক আছে। দেখেন কে এর পরিবর্তে, এটার সম্পর্কে আমি যেহেতু আগে স্লাইডে বলেছি সুতরাং আমি শর্ট করে লিখে ফেলতেছি। দেখেন কে এর পরিবর্তে যদি আর লিখি, হ্যাঁ, তাহলে আমরা সমীকরণটা কি পাবো, দেখেন পিবি ইকুয়াল, একটু সাজিয়ে লিখে ফেলতেছি আমি, এন আর টি, ওই যে কে এর পরিবর্তে লিখলাম আর, আর বাকি যে দুটো রয়েছে সেগুলো লিখে ফেললাম, পিবি ইকুয়াল এন আর টি। এটাই হচ্ছে আমাদের কি এই আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা। আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তী ব্যাপারটা একটু দেখি।
মোলার গ্যাস ধ্রুবক আর, এটার সংজ্ঞাটা এখানে আমরা লিখে রেখেছি। দেখেন এটা খুবই সহজ একটা ব্যাপার। এক মোল সকল গ্যাসের জন্য সমান আয়তন বিশিষ্ট কোনো একটি উপাদান আর কে মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। দেখেন এক মোল সকল গ্যাসের জন্য পরিমাণটা হবে 1 মোল, ঠিক আছে, সমান আয়তন বিশিষ্ট, আয়তনটাও সমান হবে। সেক্ষেত্রে কোনো একটি উপাদান আর কে আমরা মোলার গ্যাস ধ্রুবক বলতে পারি। দেখেন এটা বোঝার জন্য আমাদের আরেকটু সহজ হবে যদি আমরা এই মোলার গ্যাস ধ্রুবকের মাত্রাটাকে একটু দেখি, তাহলে আরো সহজ হয়ে যাবে। দেখেন এই মাত্রাটা আমরা কিভাবে আনি, এই মাত্রাটা আমরা আদর্শ গ্যাস সমীকরণ পিবি ইকুয়াল এনআরটি যেটা, এটা থেকে আনতে পারি, কেননা এখানে আর ইনক্লুড রয়েছে। অর্থাৎ আমরা জানি পিবি ইকুয়াল এন আর টি। এখান থেকে যদি আরটাকে আমরা এই পাশে নিয়ে আসি, আর সমান সমান, তাহলে আমরা কি লিখতে পারি, দেখেন পিবি বাই এন টি। বা এখন যদি আমরা এগুলাকে একটু গুছিয়ে লিখে ফেলি, দেখেন পি ইন্টু ভি ইন্টু 1/n, যেহেতু এগুলা ভাগ আকারে আছে সুতরাং আমি 1/n এবং 1/t আকারে লিখে ফেলতেছি। দেখেন এখন আমি আরেকটু ইয়ে করে ফেলি, দেখেন আর সমান সমান একটু উল্টাপাল্টা করে লিখতেছি। দেখেন বি ইন্টু পি ইন্টু 1/n ইন্টু 1/t। এখন কাজটা কি হবে আমাদের, দেখেন এই যে আয়তন এবং চাপ, এগুলাকে তো আমরা জানি যে ভি হচ্ছে আয়তন এবং পি হচ্ছে প্রেসারের সিম্বল। যেহেতু এগুলা সিম্বল, এগুলাকে আমরা একটু ভেঙে লিখবো। এখন দেখেন আর সমান, দেখেন আয়তন। এখন আয়তন সম্পর্কে আমাদের ধারণা আছে যে আয়তন মানে হচ্ছে যে কোনো জিনিসের আয়তন মানে ঘনমিটারে আমরা লিখি, অর্থাৎ এম কিউব ঘনমিটার। তার মানে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, এই তিনটা জিনিস থাকে। এখন তিনটাকেই যদি আমরা দৈর্ঘ্যে কনভার্ট করি, দেখেন আমরা যদি দৈর্ঘ্যে কনভার্ট করে ফেলি তিনটাকে, তাহলে তিনটার উপরে একটা কিউব দিয়ে দিব। আমি শর্টলি এখানে দৈর্ঘ্য ইন্টু কিউব লিখে ফেললাম। দেখেন এখন চাপের ব্যাপারটাতে আসি আমরা। চাপ সংক্রান্ত বিষয়ে আমরা যেটা জানি সেটা হচ্ছে বল বাই হচ্ছে ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এখন দেখেন বল তো থাকবেই, এখানে ক্ষেত্রফলের যে ব্যাপারটা আছে, ক্ষেত্রফল জানি আমরা দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এই দুইটাকে যদি আমরা দৈর্ঘ্য আকারে কনভার্ট করে নিই, তাহলে দৈর্ঘ্যের স্কয়ার হয়ে যাবে, এখানে দৈর্ঘ্য স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে পি এর জন্য লিখতে পারি দৈর্ঘ্য স্কয়ার। কিভাবে লিখলাম আপনারা একটু খেয়াল করবেন এখানে, হ্যাঁ। আর বাকি যেটা আছে 1/n মানে আমরা জানি মূল সংখ্যা, আর টি যেটা রয়েছে এটা হচ্ছে তাপমাত্রা থেকে, তাহলে ওইটাকে আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করে লিখে ফেলি ডিগ্রি, 1/ডিগ্রি, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা খুব সহজ হয়ে যাচ্ছে। দেখেন, ও আচ্ছা সরি, আমি একটু ভুল করেছি মনে হয়, এখানে বলটা এখানে থাকবে। আচ্ছা দেখেন এখন এই যে দৈর্ঘ্য স্কয়ার, আর এটা যদি আমরা কেটে দিই, তাহলে এখানে শুধুমাত্র একটা দৈর্ঘ্য থাকবে, একটা দৈর্ঘ্য। তাহলে আমরা যদি নিচের লাইনে লিখি দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য রয়ে গেল, আর ইনটু এখানে বল রয়ে গেল, এই বলটাকে আমরা লিখলাম ইনটু বাকি যেগুলো রয়েছে মূল ইনটু 1/ডিগ্রি, ঠিক আছে। এখন দেখেন আমরা এই যে এইটুকু অংশ লিখেছি দৈর্ঘ্য পূরণ বল, তাহলে দৈর্ঘ্য গুণ বল যেটা, এটাকে আমরা কিন্তু এরকম জানি যে দৈর্ঘ্য গুণ বল, আপনি যদি যে পরিমাণ বল প্রয়োগ করে কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের স্থানে আপনি সরালেন, সেক্ষেত্রে আপনার যে বিষয়টা হবে সেটা হবে কি কাজ হবে। আপনি বল প্রয়োগ করে কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন করলেন, তার মানে এটা হচ্ছে আপনার কাজ। তাহলে আমরা এইটুকু অংশ সমান যদি লিখি আর সমান কাজ লিখি, তাহলে বাকি থাকতেছে হচ্ছে 1/মূল ইন্টু 1/ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখেন এখন এগুলাকে যদি আমরা একটু অ্যাডজাস্ট করে ফেলি, যে আর সমান সমান আমরা যদি লিখে ফেলি কাজ, এগুলা নিচে ভাগ আকৃতিতে আছে, আমরা যদি গুণ সম্পর্কে নিয়ে আসি তাহলে এটা নিচ থেকে উপরে উঠলে ইনভার্স হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি মূল
ইনভার্স 1, আমি একটু নিচে লিখে দিচ্ছি এই ডিগ্রি যেটা, এটাকেও যদি আমরা উপরে উঠিয়ে ফেলি তাহলে ডিগ্রি ইনভার্স 1। এইটাই হচ্ছে আমাদের কি এই মোলার গ্যাস দ্রবক আর এর মাত্রা। অর্থাৎ আমি আবার লিখে দিচ্ছি আর সমান সমান হচ্ছে কাজ গুণ মূল ইনভার্স 1 ইন্টু ডিগ্রি ইনভার্স 1, ডিগ্রি ইনভার্স 1। এই হচ্ছে আপনাদের এই মোলার গ্যাস দ্রবক আর এর মাত্রা। তো আমি আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাসে আপনাদের সামনে অন্যান্য অধ্যায়ের বিষয়গুলো নিয়ে হাজির হব। থ্যাংকস এ লট ফর ওয়াচিং।